হাসান মাহমুদ যদি না থাকতো তাহলে বলা যেত যে এটা এখন পৃথিবীর সবচেয়ে বোরিং এবং মেড়মেড়ে টেস্ট একাদশ। একাদশ তো না, আসলে 13 জন নিয়ে খেলতেছে বাংলাদেশ এবং ক্রিকেট অস্ট্রেলিয়া 11, 4 দিনের ম্যাচ খেলতেছে, কিন্তু কার্যত এই 13 জনের ভেতর থেকেই যে একাদশ নামবে প্রথম টেস্টের একাদশ ডারউইন টেস্টের, সেটা বোঝা হয়ে গেছে। এখানে বড় জোর যেটা যোগ হবে, বড় জোর না, মোটামুটি নিশ্চিত যোগ হবে লিটন দাস। এখন সেই একাদশটার বৈশিষ্ট্যটা দেখেন, ওই মেহেদী হাসান মিরাজ এবং একটি বোরিং একাদশ। মাঝে যেটা শুরু হয়েছিল মেহেদী হাসান মিরাজ, রানা, হাসান এবং একটি বোরিং একাদশ। এখন যেহেতু রানা নাই, তাহলে বলা যায় যে মিরাজ, হাসান এবং একটি বোরিং একাদশ, তাই তো? আমরা টেস্টে ইম্প্রোভাইজেশন করতে রাজি না, আমরা টেস্টে কোনো জুসি কিছু যোগ করতে রাজি না, আমরা টেস্টে বা কোনো ক্রিকেট ফরম্যাটে নতুন করে কিছু ভাবতে রাজি না। যে কারণে আপনি 13 জনের মধ্যে মুশফিক হাসানকেও দেখেন না, সেই একই কারণে সৌম্য সরকারকে দেখেন স্টপ গ্যাপ 7 নাম্বার হিসাবে। এটা খুব হাস্যকর চিন্তা। যাক, আগে একটু মিরাজের প্রশংসা করি। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। মিরাজ ছেলেটা আপনি দেখবেন যে 2024 থেকে আমাদের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন বললেও কমায় বলা হয়, সেরা ব্যাটসম্যানদের একজন। এমনিতেই ও শুরু থেকে, মিরাজের ক্ষেত্রে একটা ট্র্যাজেডি হচ্ছে, মিরাজ যখন বয়সভিত্তিক ক্রিকেট খেলতো, আমরা যখন মিরাজকে ভালো করে চেনা শুরু করলাম, তখন কিন্তু মিরাজ মূলত প্রপার অলরাউন্ডার ছিল। মানে ব্যাটিংও একদম 4-5 নম্বরে করে, বোলিংও 10 ওভারের কোটা পূর্ণ করে। কিন্তু ওই যে অভিষেকটা হলো ইংল্যান্ডের বিপক্ষে শুধু বোলার হিসাবে, তারপরে ওর গা থেকে পুরো বোলারের তকমাটা যায় নাই কখনো। কিন্তু রিয়েলিটি হচ্ছে ব্যাটে ও, ওর ওপরে যারা খেলে শুধু ব্যাটসম্যান হিসাবে, তাদের অনেকের চেয়ে ভালো সার্ভিস দেয়, এবং সেটা 2024 থেকে ও নিয়মিত দিয়ে যাচ্ছে। এর আগেও দিছে, ওর সব ফরম্যাটে সেঞ্চুরি আছে। যদিও ওয়ানডে সেঞ্চুরিগুলোরে আমি খুব মানে কৃতিত্ব দেই না, মানে ওর জন্য তো অবশ্যই কৃতিত্বপূর্ণ, কিন্তু ওই মানে ওয়ানডে সুলভ সেঞ্চুরি না। কিন্তু টেস্টে সে সুন্দর ব্যাট করে, খুবই সুন্দর ব্যাট করে। তাকে ব্যাটসম্যান হিসেবে লিটন খুব হাইলি রেট করে। লিটন বলেও যে মিরাজ অনেক ভালো ব্যাটসম্যান, যত ভালো ব্যাটসম্যান আমরা এখনো টের পাই নাই, এবং ও কিন্তু লিটনের আগে সেঞ্চুরি পাইছে এই টেস্ট ক্রিকেটে। যাই হোক, মিরাজ আমাদের এই যে সার্ভিসটা দেয়, এটা কি মিরাজের জায়গা থেকে গর্বের ব্যাপার। একজন যে কোনো মিরাজ ভক্ত এটা নিয়ে গর্ব করবেন, মানে আমিও গর্ব করব। কিন্তু একটু বাংলাদেশ ভক্ত হিসেবে ভেবে দেখেন তো, বা বাংলাদেশ ম্যানেজমেন্ট হিসেবে ভেবে দেখেন তো, এটা কি খুব গর্বের কথা? যখন সুনীল গাভাস্কার বলে যে বিশ্বের সেরা 8 নম্বর ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ, ওটাতে আমরা কি আনন্দ পাবো না গর্ব করব বলেন তো? এই প্রশংসাগুলো কিভাবে নিতে হয়? 7 নম্বরে যদি আপনার সেরা ব্যাটসম্যানদের একজন নিয়মিত খেলে, তাহলে কি বুঝতে হয়? তাহলে বুঝতে হয় যে আপনার একাদশ হচ্ছে না। আপনার একাদশে ব্যাটসম্যান হিসেবে যারা খেলতেছে তারা পারতেছে না। পারতেছে না বলেই 7 নম্বর থেকে রেগুলার আপনার সেরা ব্যাটিংটা করতে হচ্ছে। হয় সে 7 নম্বরের ব্যাটসম্যান না, তাকে আপনি ভুল করে 7-এ খেলাচ্ছেন। আর না হলেও ওপরে যাদের নামাচ্ছেন তাদের আসলে প্রপারলি ওই জায়গায় বেশিরভাগের নামার যোগ্যতা নাই। নাই বলেই নিয়মিত 7 নম্বর থেকে আপনার সেরা ইনিংসটা আসতে হয়। অস্ট্রেলিয়া একাদশ কত ভালো টিম। হ্যাঁ, ওদের ওই যে লম্বা স্পিনারটা, এটা আসলেই দুর্দান্ত একটা স্পিনার। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই ছেলেটার বোলিং দেখে আমি যেটুকু অল্প একটু দেখলাম, দেখে যেটুকু ফিল করলাম যে আমরা নাঈম হাসানরে নিয়ে গেলে খুব ভালো করতাম, খুব ভালো করতাম। আমারে তো খুব স্বাধীন চয়েস করতে বললে আমি তো আনঅর্থোডক্স চিন্তা করতে রাজি। আমি রিশাদরে নিয়ে যেতাম। রিশাদরে খেলায়ও দিতাম যে, "তুই অস্ট্রেলিয়া থেকেই শুরু কর। অস্ট্রেলিয়ায় তো টেস্ট অভিষেকক।" যাক, এত সাহসী সিদ্ধান্ত আমি বাংলাদেশের কাছ থেকে আশা করি না। নাঈম হাসান শুড বি দেয়ার। আমি সেটা পরে ব্যাখ্যা করে বলব। কিন্তু আপনি এই দিকে তাকায় দেখেন যে আপনাকে সেই মিরাজ উদ্ধার করল। আপনি ব্যাটিং লাইন আপটা কি খেলাইলেন? সেই যখন আপনি ১৩ জন, মানে এখানে সিস্টেমটা হচ্ছে যে ব্যাটিং এর সময় একটা ১৩ জন ঘোষণা করে ওটাতে ফিক্সড থাকতে হবে। বোলিং এর সময় একটা ১৩ জন।
আপনি এই ১৩ জনের মধ্যে নামাইলেন সৌম্য সরকারকে দিয়ে আপনি ৮ নাম্বারে ৭ নাম্বারে ব্যাট করাইতে চাইলেন। কি প্রুভ করতে চাইলেন? আমি বুঝে উঠতে পারলাম না। এই ব্যাটিংটা শেষ পর্যন্ত যথারীতি ওপেনাররা রান পেল না। টপ অর্ডারে একটু চেষ্টা করল, মিডল অর্ডারে সে একটু প্রতিরোধ। শেষ পর্যন্ত ওই মিরাজ লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে ২০০ পার করল। মুখস্থ জিনিস না। এই জিনিস গত কয়েক বছর ধরে আপনি দেখে আসতেছেন না? আবার দেখেন বোলিংটা শুরু হয়েছে। হাসান আমি যখন কথা বলতেছি লাঞ্চের আগে ৩ টা উইকেট তুলে নিছে। ওই নতুন বলরে কথা বলাইতে পারছে হাসান। ওই যে একটু জুসি বোলার, একটু মুভ করাইতে পারে। এছাড়া বোলিং অ্যাটাক খুবই বৈচিত্র্যহীন একটা বোলিং অ্যাটাক। আপনি এবাদতরে নামাইলেন, খালেদরে নামাইলেন, তাসকিনরে নামাইলেন। মানে স্কোয়াডের সব কয়টায় একই রকম পেসার নামায় দিলেন। কোনো রকম দ্বিধা করলেন না। সব কয়জন হিট দ্য ডেক বোলার এবং সব কয়জন ডিসিপ্লিনড বোলার। কাউরে ছোট করতেছি না। কিন্তু কেউ একজন এর মধ্যে ওরকম বোলার না, ওই যেটা আগের দিনও বলছিলাম যে ব্যাটসম্যানকে পেছন পায়ে যেতে বাধ্য করবে। বা অন্তত ভাবতে বাধ্য করবে যে এই ছেলে একটা বলও আমাকে পেছন পায়ে পাঠাইলে পাঠাইতে পারে। সবাই আপনাকে ওই সামনে, সামনে বল করে যাবে, সামনের পায়ে খেলার মতো বল করে যাবে। আপনি সব কয়জন যদি ১৩০-৩৫ এ বল করে আর একজন মাত্র বোলার একটু জুসি বল করে, সেও তো ১৩০-৩৫ এ করতেছে। তারেও তো বিট হচ্ছে মূলত সুইং এ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আপনার কোনো একটা বোলার জোর করে মানে ব্যাটসম্যানকে জোর করে খেলাবে সেই অবস্থা থাকলো না। আপনি ৩ জন পেসারের মধ্যে মানে হাসানকে বাদ দিয়ে ৩ জনের কথা বলতেছি। খালেদ, এবাদত, তাসকিন এর মধ্যে মুশফিককে ঢুকাইতে পারলেন না। যে টেস্টের আগে একটা চান্স নিয়ে দেখা যাক প্রস্তুতি ম্যাচটায় যদি ওই ছেলেটা রিদম পায়। আমি কালকেও ওর টিচারের সঙ্গে কথা বলে আসছি। সে বলছে অনায়াসে 145 পার করবে যদি ডারউইনের আশেপাশে ওই এলাকায় খেলে। ওকে, আমি অত আশা করতেছি না। ওভারে একটা দুটা 147, 148 মারুক, বাকিটা 140 তেই করে যাক। তাতেও তো ব্যাকফুটে খেলতে হয়। আপনি এই যে ট্রাইটা করতেন, এটা তো টেস্ট না। এই টেস্টটায় ওদের ৩ জন ওই হিট দ্য ডেক বোলার না খেলায় একজনরে আপনি বসায় সেখানে মুশফিকরে খেলাইতেন। এই মুখস্থ একাদশ, এই মুখস্থ প্যাটার্ন, এই নন ইম্প্রোভাইজেশন এটা না বড় দল হয়ে ওঠার ক্ষেত্রে খুব বড় বাধা। খুব বড় বাধা। আপনাকে ইম্প্রোভাইজ করতে থাকতে হবে। আপনাকে জয়ের জন্য বা প্রতিপক্ষরে বিপদে ফেলার জন্য নানা রকম নতুন ভাবনা নিয়ে সামনে আসতে হবে। অনেকে দেখি আমি বলেন এইসব কথা শুনে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ, আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষেই এক্সপেরিমেন্ট করবেন। অন্য যাদের বিপক্ষে আপনি জিতলেও জিততে পারেন মানে 50-50 ম্যাচ ওখানে এক্সপেরিমেন্ট করবেন না। মজাটা হচ্ছে এখানে। আপনি যে দলটা আপনারে অলরেডি চেপে ধরবে বলে আপনি জানেন, ওই দলের বিপক্ষেই এক্সপেরিমেন্ট করবেন। কারণ আপনি ওই দলকে সারপ্রাইজ করতে চাইবেন। ওই দল যাদের সম্পর্কে কম জানে তাদেরকে দিয়ে সারপ্রাইজ করতে চাইবেন। ২ নাম্বার হচ্ছে আপনার এখানে খুব বেশি হারানোর কিছু নাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি আপনি ৯৭ রানে অল আউট হয়ে ইনিংসে হারেন আর ২১১ করে ইনিংসে হারেন, তাতে কি খুব বেশি ব্যবধান হয়ে গেল ব্যাপারটা? মানে ওইটাতে কি ২ বছর পরে আপনি বলতে পারবেন যে, "না আমরা ৯৭ তে অল আউট হইতাম সেইটারে ২১১ বানাইছি।" কিংবা ওরা ৫২৭ এর জায়গায় ৬২৭ করে ফেললে খুব বড় ব্যবধান হয়ে যায়? ৫০০ র পরে রান চলে গেলে আর ব্যবধান হয় না। যখন ব্যবধানটা ২ দলের খেলায় এত বেশি, ওখানেই আপনি এক্সপেরিমেন্ট করবেন। কারণ ওখানে আপনার এক্সপেরিমেন্টটাই অস্ত্র হয়ে যেতে পারে। ওই সারপ্রাইজিং এলিমেন্ট, ওই বাড়তি কিছু, ওই জুসি কিছু, ওই জিনিসটা আপনাকে খেলায় নিয়ে আসতে পারে। ইভেন আপনি উইন-উইন সিচুয়েশনেও চলে যেতে পারেন ওই জিনিসটার কারণে। নতুবা আমাদের যে মুখস্থ ম্যাড়মেড়ে যে টিম, এটা তো ওরা এনালাইসিস করে বসে আছে। এবং এই টিম এমনি যেকোনো এখন আমাদের যে টিমটা নাহিদ রানা না থাকায় এবং লিটন খেলতে পারতেছে না। আমি জানি না টেস্ট খেলবে কিনা। মনে হচ্ছে সৌম্যকে বসায় লিটনকে খেলানো হবে। সৌম্য আসলে স্টপ গ্যাপ হিসাবে খেলতেছে। সৌম্যকে ওপেনার হিসেবে নেওয়ার যে কথা আমরা ভাবছিলাম ম্যানেজমেন্ট তা ভাবে নাই। সৌম্যরে এখানে দেখে ভাববেন না যে সৌম্যরে খেলাচ্ছে তারা। সৌম্যরে খেলালে টপ অর্ডারেই খেলাতো। কিন্তু সৌম্যরে ৭ নম্বরে পাঠানোর কারণ হচ্ছে যে লিটন ঢুকবে, আ হয়তো সৌম্য বের হয়ে যাবে। আর বড় জুজ যেটা হতে পারে লিটন ঢুকবে, অমিত বের হয়ে যাবে,
তখন হয়তো একটা পেসার বাড়ানো হবে, কারণ ব্যাটিং একাদশের দিকে তাকালে দেখবেন পেসার কম, ২.৫ পেসার ছিল তখন। ওটা ঠিকই আছে, ১৩ জন আপনি যখন ইউজ করতে পারবেন তখন তো ওখানে পেসার কম থাকবে, ওখানে একটু ব্যাটসম্যান লম্বা করা হবে। সেক্ষেত্রে সৌম্য খেলতেছে না, এটা বোঝা যাচ্ছে। সৌম্যর জায়গায় হয়তো মানে সৌম্য, অমিত দুজনই বেরোয় যাবে। লিটন আর একজন বোলার ঢুকবে। এই হওয়ার কথা। তো যাই হোক, কিন্তু এইটা আসলে ব্যাপার না। এই যে মুখস্থ ব্যাটিং, মুখস্থ বোলিং, এটা করে অস্ট্রেলিয়াকে ঘাবড়ানোও যাবে না, কম্পিটিশনও করা যাবে না। ইনফ্যাক্ট বড় কোনো দলের বিপক্ষে এটা করা যাবে না। যে আপনার ওই ৭ নাম্বারে এসে মেহেদী হাসান মিরাজ একটা ইনিংস খেলবে, ওটা দিয়ে কোনো ক্রমে মান বাঁচাবেন। মিরাজ যেদিন ৭০-৭৫ করবে, ওটা বরং আমার কাছে ভালো লাগবে যদি দেখি অলরেডি টিম এর আগে ৩০০ পার করে ফেলছে। তা না হলে মিরাজ যদি প্রতিদিন সেঞ্চুরি করে, ওটা দলের খুব একটা কার্যের লাগবে না। কারণ মিরাজের সেঞ্চুরিটা করতে হবে তখন মান বাঁচানোর সেঞ্চুরি। ওই যে রিয়াদ সারা জীবন যেটা করে গেছে, ওতে রিয়াদের কৃতিত্ব কমে না, কিন্তু টিমের কোনো লাভ হয় না আল্টিমেটলি। মান বাঁচানো ব্যাপারটা না প্রতিযোগিতামূলক খেলায় তেমন কোনো অর্থ বহন করে না। ওকে, যে আমরা আই হোপ যে আমরা টেস্টে একটু ইম্প্রোভাইজড একটা 11 নিয়ে নামবো। এইরকম মুখস্থ একটা টিম নিয়ে নামবো না, যেটা অস্ট্রেলিয়া জেনে বসে আছে যে এই হবে শেষ পর্যন্ত বাংলাদেশের টিম। এই ফিল্ডটা অস্ট্রেলিয়ারে দিয়েন না। এই ফিল্ডটা অস্ট্রেলিয়ারে দিয়েন না। সবাই ভালো থাকবেন। মিরাজের জন্য অনেক শুভকামনা। তার ব্যাটে এই রানের ফল্গু ধারা চলতে থাকুক। আর হাসানকে নিয়ে আরো বেশি বলতে চাই। কারণ হচ্ছে লাঞ্চের সময় কথা বলতেছি তো, আই হোপ যে এন্ড অফ দ্য ডে আরেকটা ৫ উইকেট হাউল, ফার্স্ট ক্লাস ক্রিকেট তো নিশ্চয়ই এটা। ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটা ৫ উইকেট হাউলের দাম আছে। সেটা নিয়ে কথা বলতে পারবো, তাহলে ওর সঙ্গে ওই যে এই ইয়েতেও ভালো করে আসলে এগুলো মিলায়ে কথা বলব।